এই তোরে খালারা আমার মেয়ে দেখতেছে, ছেলের বয়স হয়ে যাচ্ছে, একটা বিয়ে শাদী দিতে হবে। তো পরবর্তীতে খালার বাড়ির পাশেই আর কি আমাকে একটা বিয়ের একটা পরামর্শ তাদের ভিতরে চলে। 1 মাস পরে আমার আইডিটা হ্যাক হয়ে যায়। ফেসবুক পেজ 3.5 লাখ ফলোয়ার হয়েছিল। ওহো। সে আমাকে বলছিল টিন সার্টিফিকেট তৈরি করতে 2000 টাকা লাগবে। আমি 2000 টাকা পাঠাইছিলাম। পাঠানোর পরে সে টিন সার্টিফিকেট করেছে ঠিকই তার নামে করি A to Z সব কিছু, তার মনিটাইজেশন যে পেজটা আইছে সম্পূর্ণ তার নামে করছে। করে সে পেজটা নিয়ে নিছে। 1 মাস পরে পেজটা আর অলরেডি আর নাই, নাই সেও খুঁজে পাচ্ছে না। তো এখন পেজটা এখন সেও বলতেছে হ্যাক হয়ে গেছে এরকম। তখন আমি একটা ভালো একটা আমি একটা মৃত্যুর একটা দিকে আমি অগ্রসর হতেই আছি। আমি প্রতিটা ধাপে ধাপে মৃত্যু প্রহর গুনতেছি, তার ভিতরে আমি একটা মৃত্যুর একটা ধাপের ভিতরে চলে গেলাম। কিরকম? যে চোখ বুঝি ভাইবি দেখলাম ছোটবেলা থেকে বাপ মার আদর স্নেহ থেকে বঞ্চিত, নানি মানুষ করলো, কচু ঘেঁচু খায়, কাঁচা শাক সবজি খায়া যেমনি হোক মানুষের বাড়িতে থাকি, গরু বাছুর চলায় এই পর্যন্ত আইছি। এই পর্যন্ত আসার পরে যখন একটু আমি অনলাইন জগৎ নিয়ে সব জায়গায় তো আমার হয়ে গেল পরিচিত, তে এখন একটু অনলাইন জগতে আসি সারি আমার আইডিটা হ্যাক হয়ে গেল। এখন আমি মৃত্যুর প্রহর গুনতেছি। মানে আপনার মনে হচ্ছে যে বেঁচে থাকার অর্থটা কি? আমার আর বেঁচে থাকার আর ইচ্ছাটা শেষ। আমি যে ডাল ধরতেছি সেই ডালই ভেঙে যাচ্ছে। চাকরি হারালাম, সবকিছু হারালাম। মানে আমি আসলে মানুষটা আমি একাই হয়ে গেলাম। এরই ভিতরে আমার কোনো ভবিষ্যৎ নাই, কোনো ক্যাশ নাই। এক পর্যায়ে আমি গলার দড়ি দিয়ে দিলাম। আসলেই আমরা শুধু মানুষদের অল্প কিছু জানি, ভেতরের গল্পটা কি জানি। কত মানুষকে হাসিয়েছে এই কাঁচা সবজি খেয়ে, কচু ঘেঁচু খেয়ে, কিন্তু এটার পেছনের স্টোরিটা কি আমরা জানি? যেটা দেখে আমরা অবাক হই, যেটা দেখে আমরা মিলিয়ন মিলিয়ন মানুষকে চিনেছি, সেটার বিহাইন্ড দ্য স্টোরিটা কি আমরা জানি? গলায় দড়ি দেওয়ার পরে পানি সবাই টের পেয়ে গেছিল, আমি গলা দড়িটা ছিঁড়ে গেছিল। ছিঁড়ে যায় সবাই আর কি পানি চুনি দিয়া পরবর্তীতে স্যালাইন মেলাইন করি আমি আর কি সুস্থ হওয়ার পরে খালারা বলতে লাগলি যে এরিক বিয়ে শাদি দিয়ে আমার বাড়িতে রেখে দিই। তো এরই মধ্যে আমার আইডিটা চলে গেল। এরই মধ্যে ইউটিউবটা ফাইন আগাতে লাগছিল। তো আমি তো 4-5 মাস হলে আর ভিডিও আপলোড করি না, ইউটিউবটা ড্যামেজ হয়ে যায়। একবারে ড্যামেজ হওয়ার পরে এর ভিতরে আমাকে ইউটিউব থেকে একটা প্লে বাটন আমার চাচুর মাধ্যম দিয়ে আমাকে নিয়ে আসি দিছে, আমার মোবাইল নাম্বার দিয়ে। পরবর্তীতে আমাকে আর কি খালা বাড়ির পাশে বিয়ে করা দেয়। বিয়ে করার পরে একটা পুরুষ মানুষের আর একটা লাইফ চলে গেল। অবিবাহিতদের বোঝানো যাবে না। মায়ের বোন খালা আসলে মায়ের মতন হয় না, যদিও মায়ের আদর চেয়েও পাই নাই। অনেকেরই মা বাবা যখন ছেলে সন্তানের আদর করে, আমি তো দেখি সেই জায়গাতে আমার 3 মাস বিয়ে করার পর 3 মাস আমি থাকতাম। 3 মাস খালার বাড়িতে থাকার পরে আমি এই যে মামাতো ভাই দুবাই ছিল, 2 বছর 2.5 বছর দুবাই ছিল। তাকে আমি সব কথা খুলে কই, সে তখন আমাকে বলে যে আমার বাড়িতে একটা ছাবরা ঘর তুলো। তখন তার বাড়িতে একটা ছাবলা ঘর তুলে বউলি আমি সেখানে চলে যাই।
এই ছাপড়া ঘরের ভিডিও আপনি কিছুদিন আগে দিয়েছেন, এটাই সেই ছাপড়া ঘর? জি, চারপাশে জঙ্গল হয়ে আছে মাঝখানে? জি, ওই ছাপড়া ঘরেই থাকি। আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিছে। শ্বশুর শাশুড়ি আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দেয়, আমাকে বলে টেনশন করেন না, আল্লাহ ভরসা, একদিন হবে, আজ নাই কি হয়েছে, একদিন হবে। আপনি কি করেন এখন? এখন আমি ওই 1 বিঘি সম্পত্তিতে আমি আবাদ করি। 1 বিঘা জমিটা কি আপনার নিজের? এটা হচ্ছে কটের জমি। না, আপনি ইয়ে করে নিছেন, খাই খালাসি বলে এটা, খাই খালাসি নাকি? মানে এটা খাই খালাস না, মানে ওই জমিওয়ালাকে আমি টাকা দিছি, 2 লাখ টাকা দিছি। আপনি জমি দিন রিটার্ন দিবেন, টাকা রিটার্ন দিয়ে দিবেন? যেদিন জমি না, উনার যখন মানে 1 বছরের আগে তো দিতে পারবেই না, 2-4-5 বছর যখন উনার হাতে অবস্থা বুঝে যখন টাকা হবে আমাকে ওই টাকাটা দিয়ে দিবে, তখন জমিটা দিয়ে দিবে, তার জমিটা হয়ে যাবে। এই আপনার সম্বল, এই একটা সম্পদ। আর হচ্ছে এই যখন নিজের কাজ না থাকে আমি মানুষের গৃহস্থ বাড়িতে কাজ করি। মানে এখনো আপনার সেই যেটাকে আমরা বলি কামলা খাটা, জি, কাজ করে এইভাবে চলি। সারা দিন শেষে মেয়েটাকে একটু যতখানি কোলে পিঠে রাখা যায় সেটা করি। সব মিলেই মানুষের বাড়ি এখন ওই যে এখান থেকে যেই মনে করেন যে কালকে পাট তোলা কাজ করব, পাট কাটা, এখন দেশ গ্রামে প্রচুর কাজ লেগে গেছে। আপনার ফেসবুকের কি অবস্থা? কি নামে আছে আপনার আইডিটা? আমার আইডিটা এমডি মনিরুল ইসলাম, সেই ব্যাকেটে সেই সাত ব্লগ, পেজ না পেজ, আচ্ছা, সেই সাত ব্লগ। এরই ভিতরে মানে অনেক আমার মুখটা তো চেনা হয়ে গেছে, আমি তো মানে সবার কাছে একটা পরিচিত। তো সেই জায়গায় থেকে আমি আবার নতুন করে যখন শুরু করলাম, যারা পুনরায় যে পুরাতন যে ফ্যাক পেজগুলা ছিল, এই ফ্যাক পেজগুলাতে পুরাতন ভিডিও ছিল এবং আমি নতুন আপডেট যে দিচ্ছি এগুলাও পাচ্ছে, এগুলা ডাউনলোড করে করে ফ্যাক পেজগুলাও মনে করেন যে অনেক বড় বড় আইডি হয়ে গেছে অনেকেরই। তার মানে হ্যাঁ, আমরা এখন ওর যে কন্টেন্টগুলো দেখি সেগুলো কিন্তু পুরনো কন্টেন্ট, নতুন খুব একটা দেখা যায় না। হ্যাঁ, আপনি ভিডিও দেন নিয়মিত? ভিডিও ওইভাবে নিয়মিত দিচ্ছি না। ভেরিফাইড করছেন? জি, ভেরিফাইড করে ফেলছেন? জি। এখন এটা কার তত্ত্বাবধানে আছে? আপনার তত্ত্বাবধানে? সম্পূর্ণই আমার তত্ত্বাবধানে। ভেরি গুড, ভেরি গুড। আর ইউটিউবটা এই যে 5-6 মাস যে আমি ভিডিও ছাড়ি নাই, আল্লাহর রহমতে অটোমেটিক 7 লাখ পার হয়ে গেছে সাবস্ক্রাইবার। জি, মাশাআল্লাহ, 7 লাখ। এমডি মনিরুল ইসলাম, 7 লাখ সাবস্ক্রাইবার ইউটিউবে, অনেক অনেক। ওটা 7 লাখ পার হয়ে গেছে। তো আপনি কত টাকা পয়সা ইনকাম করতে পারছেন? ইনকাম করতে পারি নাই। ওই যে আমার মাইনাসের জায়গায় থেকে মাইনাস হয়ে থাকার পরে আমি ওই জাস্ট ইউটিউবেই 40,000-45,000 টাকা পাইছিলাম। এই তো, এটা না অনেক সাবস্ক্রাইবার, তো ভেরিফাইড হয়নি কেন এখনো? এটা ভেরিফাই হয়ে গেছে না? জি, এখন ওই আমার একটু ওই আইডিটা একটু ফিউজ হয়ে, আর ওই যে আমার জি স্যার, জি, এমডি মনিরুল ইসলাম। হ্যাঁ জি স্যার, আপনি ওই যে যেটা করলে আপনারা খুঁজে পাবেন @, আমি দিয়ে দিব, এটা আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, অনেক জিনিস তো আপনারা সাবস্ক্রাইব করেছেন, ওরটা একটু সাবস্ক্রাইব করেন, এমডি মনিরুল 931, ঠিক আছে? ওখানেই দেখেন স্যার, আমার ইউটিউবে 5 দিন আগে দিয়েছে একটা ভিডিও, 10 দিন আগে। হ্যাঁ, ইউটিউবে একটা লিংক দেওয়া আছে, দেখেন ইউটিউবেই আইডির ভিতরেই দেখেন ফেসবুকের লিংক আছে স্যার। আচ্ছা, ফেসবুকেও লিংক ওখানে পাওয়া যাবে না? জি। তো মনির ভাই, বয়স তো খুব বেশি না, জি স্যার। জীবনটা এভাবে চলে গেল না, এই জীবনের দিকে যখন তাকান পিছন ফিরে তখন খারাপই লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার তখন একটা মেয়ে হয়েছে, হ্যাঁ, মেয়েটার বয়স কত? 5.5 মাস। আপনার ভিটামাটি বলতে গেলে ওই ছাপড়া ঘর? ভিটামাটি নাই, এখন মামার বাড়িতে আশ্রয় নিয়ে আর কি। ওই ছাপড়া ঘরটাও মামার জায়গা? জি, ওটা মামার জায়গা। এখন আমার জায়গা বলতে একবারই ভাষ্যমানে আছি। আচ্ছা, ভাষ্যমানে আছি, এইগুলা করি। আত্মীয় মানে পাড়া প্রতিবেশীও একটু মানে একটু বাজারঘাটেও আমি বেড়াতে পারি না, সবাই চিনে, মানে চিনে বলতে তা বাদে আমাকে একটু দেয় বেশি এমনি। হ্যাঁ, আমার গ্রাম ছাড়া যদি আমি একটু ফাঁকি বের হই, অনেক ভাইজানেরাই অনেকভাবে সম্মান দেয়, কাছে ডেকে নেয়। কিন্তু আমার মহল্লা টুক্কার ভিতরে মানে আমাকে ওই যে কাঁচা তরকারি খাই জন্য খুব একটা পাত্তা দেয় না বা দেখতে পারে না। ওই জায়গাতে একটু আমার মন খারাপ লাগে। সেই জায়গাতে আমি কি করি, আমার জরুরি একটা বাজারে না যায়, না আনার মতন না থাকা পড়লে আমি বাজারে যাই না।
আমি হাসি মুখ এটাই দেখাতে চাই এগুলা খায়া, যে আমি পুরাতন চিঠিটাকে আমি ধরে রাখতে চাই, যেটা খেয়ে আমি বেঁচে আছি। এমনও দিন গেছে আমি বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে, খেরের পালার তলে, পোয়াল পালার তলে আমি ঢুকে আমি রাত পার করেছি। এমনও দিন গেছে নানি আমাকে একটা বাটি ধরায় রাখিছে, টিনের ছাবড়া দিয়ে পানি পড়তেছে, আমি বাটিটা ধরে রাখিছি, পানি পড়তে 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 ওইভাবেই ঘুম পাচ্তেছি, ওইভাবে ঝিমতেছি। এরকম দিনগুলা অ্যাভেলেবল গেছে, প্রচুর কষ্ট করি এই পর্যন্ত আজ আইছি। একটা জাগে যে আমার মেয়েটাকে যেন আমার মতো না হয়, বাপ মা বিহীন যেন বড় না হতে হয়, কারো যেন লাত্তি উষ্টা খেয়ে যেন বড় না হতে হয়। এই জিনিসটাকে আমি বেশিরভাগ সামনের দিকে ফলো করতেছি। আমার মেয়েটা একটা ভালো একটু লেখাপড়া শেখাবো, ভালো পদ্মাশীল করব। অনেক দোয়া, আল্লাহ আপনার ইচ্ছা কবুল করুক। আমাকে জাস্ট একটু বলেন তো আপনি ভিডিওটা কি দিয়ে করেন? আমি ভিডিও ফোন দিয়ে করি স্যার। কি ফোন আপনার? রিয়েলমি Z10 ইউটিউব। ও, খালি জাস্ট আমি কই যে আমি খালি আমার ফেসটাকে খালি ধরবা, আমি বোঝাই দিই সারি, সে ধরে, ধরার পর 1 মিনিট বা 1.5 মিনিট ভিডিওটা করলাম, খাইলাম, পেটটাও ভরলো। এখন তো আমি বোঝাতে পারতেছি যে আমার পেটে খিদা, আমি খাইলাম। দেখা যাচ্ছে যে আমি 1 মাস পর 25 কেজি চাউলের বস্তা কিনি, ওটা দেখা যাচ্ছে যে আমি যদি নিজে কামাই করে খাচ্ছি, তো দেখা যাচ্ছে যে আমার আধা কেজি চাউল যদি সারাদিনে 1 পোয়া চাউল যদি কম লাগে আমার সংসারে, তাহলে চাউলটা তো আর একটু দীর্ঘ হলো, 1.5 মাস চলে গেল। তাহলে দেখা যায় যে আমার পেটটা ভরলে তো আর আমার খাওয়ার টেনশন নেই। তাই আমার খাওয়াটাও হচ্ছে, একটু আনন্দও দিচ্ছি, চাউলটাও কম লাগতেছে, আমার সংসারে একটু খরচটা কম হচ্ছে, তরকারি একটু কম লাগতেছে। আমার গিন্নি যেটুকা রান্না করে সেটুকা খায়, 2 বার খাচ্ছে, 1 বার খায় বেঁচে গেলে আবার খাচ্ছে। দেখা যায় যে এইভাবে আমি ফাইনভাবে একটা সংসার আমার চলে যাচ্ছে। অন্তত আপনারা ভিডিওতে কি দেখেন? আপনারা ভিডিওতে দেখেন কেউ যে আসলে কাঁচা তরকারি খেয়ে ফাজলামো করতেছে। হ্যাঁ, জীবনকে জানার জন্য একটা মানুষের খুব কাছাকাছি যাওয়া দরকার। আমি হচ্ছে আপনি যদি লেবু খান টক, আমার কাছে স্যার মানে মেন কথা স্যার, সব কিছু অভ্যাসে মনে হয়, আসলে আমি বোঝাতে পারবো না স্যার। আমার কাছে এত স্বাদ লাগে স্যার, লেবু কন, তেঁতুল কন, কল্লি কন, ধুমি কন, শসা কন, মানে কাঁচা যে তরকারিগুলো রান্না করে খাওয়া যায় সেই তরকারি আমার রান্না করা লাগেই না। কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে আমি যে কৃষিকাজ করতেছি সেই ফলটা আমি করি নাই, আর এক কৃষক করেছে, সে আমাকে ডাক দেয় যে মনির, আমাকে প্রায় 20 জন ডাকি রাখছে। কেউ বলছে যে আমি সৌদি আরব থেকে খেজুর গাছ আনিছি, খেজুর ধরেছে, পাকলেই ডাক দেব। কেউ বলছে যে শাকরোল, কাঁঠালের মতো ছোট ছোট ওই ফলটা রান্না করে খাওয়া যায়, এটার জন্য আমাকে গেল হাটে ডাক দিছে যে আমার জমিতে আসো। অনেকেই তো আমার এখানে একটাই থাকে, আমি তো বলতে পারি না যে আমি পেটের খিদেটা এখনও নিবারণ করি বা আমার বাড়িতে চাউলটা কম লাগে, এটা তো আমি ওপেন করতে পারি না। দেখা যায় যে এটা তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি খাইতে পারি, আমার পেটটাও ভরে গেল, বাড়িতে চাউলের অংশটা কম লাগলো, আমি 25 কেজি বস্তার চাউল কিনি। দেখা যাচ্ছে 2 মাস পরে আমার 1 বস্তা 25 কেজি চাউলের বস্তা একটা কিনলে আমার আর 2 মাস কোনো টেনশন নাই। আমি হাবিজাবি খায় আমার পেটটা ভরে গেলে আমার শান্তি, ঠান্ডা। মনির ভাই, আমার আজকে আপনি এখানে আসবেন সেজন্যে আমি অফিসের একজন কলিগকে দিয়ে এইগুলো আপনার সাথে কথাও বলেছে, বাজার করে নিয়ে এসে রাখছিলাম যে কাঁচা জিনিসগুলো আমি আপনাকে দিয়ে টেস্ট করাবো। কিন্তু আজকের অনুষ্ঠানে আপনি আমাকে এমন একটা মুডে নিয়ে গেছেন, আমার না আসলে আর এটার ইচ্ছা নাই। না স্যার, ব্যাপার না, আপনি দেন, আমি খেয়ে দেবো, আমার কাছে ব্যাপার ইচ্ছা নাই। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমি যদি এটা এমন হতো, এই গল্পটা আমাকে যদি এরকম ফিল দিত যে এটা একটা আনন্দ জায়গা থেকে হয়েছে, আপনি আসলে পারেন, এই টেস্ট থেকে হয়েছে এবং সেই আনন্দের জায়গাটা আমরাও আনন্দ নিচ্ছি, সেটা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু আপনার এই কাঁচা সবজি খাওয়ার গল্প, যে হৃদয় বিদারক গল্প, যে জীবনে একদিন পেটের ক্ষুধায় পেটের ব্যথা অনুভব করেছে, সে হয়তো কিছুটা বুঝতে পারবে, আদারওয়াইজ আজকের এই গল্পটা বোঝা সম্ভব না। ওর মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা, ওর মতো মানুষ যারা এই ভিডিওগুলো থেকে নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেন, যেসব চোর বাটপার এদের কন্টেন্ট চুরি করেন, এদেরকে নিয়ে আমার কোনো বক্তব্য নাই। এই যদি একটু লেখাপড়া জানতো তাহলে হয়তো ওর জীবনটা ওই যে প্রথম যে একটা খেয়ে সেই স্বাদ বলেছিল, ওই একটা ভিডিওতেই চেঞ্জ হয়ে যেত।
একটা ভিডিওতে আমি বলছি আপনাদেরকে হয়তো আল্লাহ চেঞ্জ করে দিত, কারণ ওর লেখাপড়াটা জানা ছিল না, যে কারণেই ও আগাতে পারে নাই। ও বারবার ধরা খেয়েছে, ওর পেজটা চুরি হয়ে গেছে, ওর ইউটিউবে সমস্যা হয়েছে, এবং এই সুযোগটা নিয়েছেন কিছু চোর বাটপার বদমাইশ যারা অনলাইনে বিভিন্ন মানুষজনের কন্টেন্ট চুরি করেন, চুরি করে $200-500 কামান। পৃথিবীতে বেঁচে থাকাটাই একটা সম্ভাবনা, বুঝতে পেরেছেন? আপনি সুস্থ আছেন, আল্লাহ আপনাকে এখনও সুস্থ রেখেছে, 2 হাত দিয়েছে, 2 পা দিয়েছে, আপনি এখনও পরিশ্রম করার সামর্থ্য পান। জি স্যার। কুরবানির ভিতরে আমাকে অনেক জায়গা থেকেই গোস্ত দিছিল, ওগুলো আমি খাই নাই। এটা কাঁচা মাংস খাওয়ার জন্য না, তাহলে এটা রান্না করে আমাকে দিচ্ছিল, হ্যাঁ, মানে রান্না করে খাওয়ার জন্য, মানে ওইভাবে দিছে যে এলাকার পাড়া প্রতিবেশী কুরবানি দিতে পারি নাই বা মামার বাড়িতে খান নাই কেন, খাবেন তো অবশ্যই। এটা আমি আবার বুদ্ধি করে, আমি তো পরিশ্রম করতে পারি, সো আপনি এগুলো মানুষকে দিয়ে দিয়েছেন। এগুলো আবার যেগুলা বাড়ি পুরাইছি যারা বৃদ্ধ অচল, এগুলো আমি আবার দিয়ে দিছি। আমি দেখেন, আমি একটা জিনিস বুঝি, মানুষের বেঁচে থাকতে না অনেক কিছুর প্রয়োজন হয় না। আপনি ধরেন আজকে অঢেল সম্পত্তির মালিক হলেন, কিন্তু আল্লাহ আপনাকে এমন একটা অসুখ দিয়ে দিল, জি স্যার, তাই না? এটাও তো একটা কথা। আপনার ঘরে বাচ্চা আছে এবং আপনার জীবনে আল্লাহ বেঁচে থাকার জন্য উপযুক্ত সময়ে কিন্তু একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আপনাকে বেঁচে থাকতে হবে, এবং শত কষ্টের মাঝে হয়তো একটা সম্ভাবনা সামনে নিশ্চয়ই আল্লাহ তার করাই দিবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এবং কখনোই হতাশ হওয়া যাবে না। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে মনির ভাইয়ের গল্প আমাদেরকে শুধু একটা জিনিসই শেখালো, সেটা হলো ওই যে একটা গুরুজনের একটা কথা বলে না, যে মুদ্রার এ পিঠ এবং ও পিঠ। যারা ওর এই করলা খাওয়া, লেবু খাওয়া বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো চাবানো দেখে আপনাদের মনে হতো যে ও আসলে ফান করতেছে, ডেফিনেটলি এটা একটা বিশেষ কোয়ালিটি, কিন্তু এই কোয়ালিটির জন্মটা কিভাবে হয়েছে সেটা যদি আজকের এই অনুষ্ঠান অনুভব করে থাকেন, তাহলে আমরা বুঝবো যে না, আমরা আসলে যা পোট্রে করতে চেয়েছি তা আমরা পোট্রে করতে পেরেছি। মনির ভাই অনেক ভালো থাকেন, আপনি তো নাটোরে ফিরে যাবেন, কালকে আবার সেই মাঠে গিয়ে কাজ করতে হবে। স্যার, ওই যে আপনি কি আনছেন একটু খাই আপনার। না, আমি যাচ্ছিলাম না, একটু টেলিফোন করেন। হ্যাঁ, না সমস্যা নেই, আপনাকে আমি ইজিলি একটু খাওয়াই দেখাই দিয়ে যাই। স্যার, আমি জানি আপনি পারবেন। না, আমার খাইতে ইচ্ছা হবে না স্যার, আপনি দেখেন আমার খাওয়া, আপনি খুশি মনে দেখাতে চাইলে আমি নিয়ে আসতে পারি, বাট আমার আসলে এমন গল্প, জি, এটা হচ্ছে করলা। স্যার আমার খাওয়া আজকে দেখবে, এটি হচ্ছে কল্লি, গ্রামে বলে, শহরে করলা। হ্যাঁ, কল্লি, তিতো উস্তাও বলে। এটা লেবু, কত লেবু, কয়দিন আগে লেবু খেলাম, কোনো ব্যাপার না আমার কাছে। মরিচ, এটা হচ্ছে কুড়িকচু না স্যার, এটা আমার খুব পছন্দের একটা সবজি। আমি কালকে রাতে কুড়িকচি ভর্তা দিয়েই আর কি আমি সেই কুড়িকচু ভর্তা টাত্তা এগুলো খুব ভালো লাগে আমার কাছে, কুড়িকচু খুব পছন্দের, খুব ভালো লাগে। স্যার শুরু করি তাহলে? জি বিসমিল্লাহ। জি স্যার, বিসমিল্লাহ বিসমিল্লাহ। সেই স্বাদ, কি সুন্দর স্বাদ লাগছে, এত স্বাদ কে? সেই স্বাদ লাগতেছে আমার কাছে। কি সুন্দর স্বাদ লাগতেছে আমার কাছে, এত স্বাদ লাগতেছে কে দাদা? দাদা এটা কি ফল দাদা, এত বড়? বিসমিল্লাহ। সেই স্বাদ, কি স্বাদ লাগতেছে আমার কাছে, এত স্বাদ লাগতেছে কে দাদা এই ফল? কি সুন্দর স্বাদ লাগতেছে। আমার এই বেশি ফল লাগতো না, কাঁচা 4-5টা ফল খেলে আর আমার সারাদিন কোনো টেনশন নাই। কেউ আমাকে বলে নাই, হ্যাঁ আমার আত্মীয় স্বজন যাই আছে কখনো বলে নাই যা এক গাল আমার বাড়িতে ভাত খায় যা। এখন পেটের ক্ষুধায় আমি কি করব স্যার? ওই টাইমে আমি এগুলা বেছে নিয়েছিলাম। স্যার আমার তো ইফতার করার পরে ফল ফুল দিয়ে ইফতার করাইছেন, পেট ভরে গেছে, এগুলি খায় একবারে পেট ভরে গেল।
আর কিছু খাওয়া লাগবে না স্যার। যখন রেকর্ডটা হয়েছে ও আসলে আপনারা জানেন হয়তো পবিত্র আশুরার যে নফল রোজা, সেই রোজা রাখছে, 10ই মুহররমের যে রোজা। ভাতের থেকে এসব খাবার আমার খুব পছন্দ। আপনার সাথে আজকের এই ভিডিও দেখে যদি কেউ যোগাযোগ করতে চায়, আপনার যোগাযোগ করার কোনো পদ্ধতি আছে আপনার সঙ্গে? দেশ থেকে, দেশের বাইরে থেকে যদি কেউ কথা বলতে চায়? জি স্যার। এতে আপনার কোনো আপত্তি নাই আপনার ফোন নাম্বার দিয়ে দিলে? না স্যার। আমি ওর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, যদি কেউ ওর সঙ্গে সরাসরি কথা বলতে চান, হ্যাঁ কথা বলতে পারেন। শুধু কথা বলার জন্যই, ও কিন্তু আমার এখানে অনুষ্ঠানে সাহায্য চাওয়ার জন্য আসে নাই। আমি একদম একটা কথা আপনাদেরকে বলি, এবং কোনো পরিকল্পনাও ছিল না। আমার কাছে মনে হলো অনেকে হয়তো যোগাযোগ করতে চাইতে পারেন, আমি ওর নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভিডিওর কোনাতে, আপনারা দেখে নেবেন। আপনি নাম্বারটা একটু বলেন, মুখে বলেন যে নাম্বারটাতে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে। এখানে কিন্তু অনেক ভালো মানুষ আছে, অনেক খারাপ মানুষ আছে, ফোন করে বিরক্ত করতে পারে। জি স্যার। হ্যাঁ, একটু সতর্ক থাকতে হবে, ঠিক আছে? জি স্যার। নাম্বারটা একটু বলেন। 010119109000914। এই নাম্বারে আপনাকে ফোন দিলে পাওয়া যাবে? জি স্যার। ওকে। আমার মেন হচ্ছে ঘর বাড়ি নাই, তো ওইভাবে আমি ঠিকানা স্যার আসলে দিই না। তা বাদে স্যার আপনি বললেন, আমি দিলাম। আর ওই মা বোন সবারই ঘর বাড়িতে আছে, অনেকখানি সারাদিন কাজকাম করে খেতে হয়, পরিশ্রম করতে হয়। সেই জায়গাতে অনেকেই আমার ঠিকানাটা ওইভাবে জানে না। আপনি বলি দেন, কোনো ব্যাপার না স্যার। না, আমি ঠিকানা বললাম না, আমি নাম্বারটা বলে দিলাম। যদি কোনো প্রবাসী ভাই ব্রাদার বা অনেকেই থাকে হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমাকে প্রচুর মেইল করে, আমি গেস্টদের পরে আমি আসলে ওইভাবে মেলের রিপ্লাইও দেওয়ার সুযোগ থাকে না আমার। তো এই নাম্বারটা ওর নাম্বার, আপনারা যদি কেউ ওর সাথে কথা বলতে চান। বাট আপনাদের প্রতি আমার একটা বিনীত রিকোয়েস্ট আজকের এই এপিসোডটা দেখার পরে, সেটা হচ্ছে প্লিজ যারা অসৎ উদ্দেশ্যে ওর সাথে যোগাযোগ করবেন বা করার চেষ্টা করবে, তাদেরকে বলবো যে দুনিয়াতে মানুষ হিসেবে আসছেন আপনারা, ঠিক আছে? ওর কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে একটা সম্ভাবনা তৈরি হওয়ার পরে সেখানে থেকে ওটা হারা গেলেও সুইসাইড করার মতো মানুষ পরিকল্পনা কখন চলে যায়। তো ওর একটা সম্ভাবনা নষ্ট হয়ে গেছে। এই সম্ভাবনাটুকু যেন এই নাম্বারটা দেওয়ার পরে যেন আবার নতুন করে নষ্ট না হয়, এটা একটা বিশেষ অনুরোধ থাকলো আপনাদের প্রতি, প্লিজ। আর খাইতে হবে না, রেখে দেন। আমি আসলে দেখতে চাই নাই। প্রথম পর্যায়ে আগ্রহ ছিল, কিন্তু আপনার এই গল্প শোনার প্রতি আমার এটার কোনো ইচ্ছা হয় নাই। তারপরেও আপনি দেখাইলেন, ঠিক আছে। শেষ বেলায় একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে একজনের বাবা মা নেয় বলেই যে অনেকের কাছে অদামি হয়ে থাকে, সেটা ঘৃণা করা যাবে না। এক কথাই যদি কিছু সাহায্য দিয়ে যদি তাকে উঠাই নিতে হবে, আর না হলে ঘৃণা করা যাবে না, কুনজরে তাকানো যাবে না। একটা কলমের ফুটা দিলেও এরকম অর্থ আমার নাই। সেই জায়গায় থেকে আল্লাহ দিলে 2-4-5 জেলার মানুষ আমাকে একটু চিনে জানে। দর্শক এবং শ্রোতা, শেষ হলো আজকের এই এপিসোড। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। আবারও বলছি, মনির ভাইয়ের যে নাম্বারটা দেওয়া আছে, কেবলমাত্র যারা মনে করেন যে ওর সাথে একটু কথা বলতে চাইবেন বা আমরা এই এপিসোড দেখে যোগাযোগ করতে চাইবেন, অনেকেই আমাকে করেন পোক, সে কারণে দেয়া। এখানে উনি সাহায্যের জন্য আসেনি। সো এই সম্মানটুকু যেন তার প্রতি আপনাদের থাকে। শেষ করছি। আসসালামু আলাইকুম।